4-5 দিন আগে। ও তার আগে আরেকটু কথা বলি, এই আবাসনে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত কর্ম নেতা ছিলেন, সভাপতি সেক্রেটারি, 5 তারিখের পরে এরা হাওয়ায় যায়। হাওয়ায় যাওয়ার পরে এই জায়গায় আবাসনের লোকজন একটা অস্বস্তি, অসহায়, অভিভাবক শূন্য হয়ে পড়ে। তারই প্রেক্ষিতে এই আবাসনের সাথে শান্তমণ্ডল নাম তার একটি ঘর এখানে আছে এবং তাদের আবাসনের পাশে অনেক সহায় সম্পত্তি আছে। সেই জায়গায় সার্বক্ষণিক থাকে। বিএনপি সমর্থিত পরিবারের সন্তান, আবাসনের সাধারণ জনগণ তখন তাকেই মনোনীত করে যে আমাদের এই সময় আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি, আমাদেরকে পাশে দাঁড়ান। তারাই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে, এই দায়িত্বটা দেয়। আবাসনের সবাই মিলে তাকে দায়িত্বটা দেয়। দায়িত্ব দেওয়ার পরে এভাবেই চলতেছিল। আর এই যে 133টা ঘরের কথা গতকালকে বলা হয়েছে, এই 133টা ঘর বিগত সরকারের আমলে ঘর প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই সময় সরকারি কাগজপত্র সহ প্রত্যেকটা ঘর হস্তান্তর করে দেওয়া হয়েছে। তাহলে নতুন করে তো আর কোনো ঘর হস্তান্তর করার কোনো সুযোগ নাই। তো এই জায়গায় 3 দিন আগে একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে বাবা, মা, ছেলে এদেরকে এই জায়গার আবাসনের কিছু লোক তাদেরকে একটা অপবাদের কারণে ধরার পরে অনৈতিক কাজের অপরাধ দিয়ে তাদেরকে ধরার পরে গ্রামবাসীর মাতুব্বারের ময়মুরব্বীর মাতুব্বারদের ডেকে নিয়ে আসে। শোনা গেছে শান্ত যে সভাপতির দায়িত্ব, ওনাকেও ফোন দিয়েছে অনেক রাত, উনি ফোন রিসিভ করেনি। তারপরে আমাদের গ্রামের মাতুব্বার এবং ওয়ার্ডের যে মেম্বার ওনাকে ডেকে নিয়ে আসে। ওনাকে ডেকে নিয়ে আসার পর তাৎক্ষণিক ওনারা একটা বিচার কার্যক্রম করে এবং বিচারে একটা রায় দিয়ে যায়। সেই রায়ের এগেনস্টে এই যে ভিকটিম গেরে সম্পূর্ণ বিপক্ষে চলে যায়, তাদেরকে আবাসন ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এবং তারা এই যে আবাসনের ঘরে আছে, ঘর কিন্তু তাদের অরিজিনালি কাগজপাতি সব বুঝে দেওয়া সরকার। তো এই ক্ষেত্রে সে কি করছে, আবাসনের যে দায়িত্ব আছে শান্তমণ্ডল, তার শরণাপন্ন হয়, তার বাসায় যায়। বাসায় যাওয়ার পর শান্তমণ্ডল পুরো ঘটনাটা তাদের মুখ থেকে শোনার পরে যখন দেখেছে যে আমাদের ওয়ার্ডের মেম্বার মানে একটা ওয়ার্ডের অভিভাবক এবং গ্রামের মাতুব্বাররা যখন সালিশ করেছে, তখন এই জায়গা সে জিনিসটা আর কোনো কাঁধে নিনি, জিনিসটা সে তার মাথায়ও রাখেনি। সে কি করছে যে আবাসন যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আমাদের টিওনো স্যার আছে, ওসি স্যার আছে, তোমরা সেখানে চলে যাও, দেখো ওনারা কি ফয়সালা দেয়। তার প্রেক্ষিতে ভিকটিম সেই জায়গা চলে যায়। ভিকটিম যাওয়ার পরে টিওনো স্যার সম্ভবত ঢাকা ছিল, টিওনো স্যার ঢাকা থাকার কারণে ওসি স্যারের কাছে ওসি স্যার একটা অভিযোগ লিখে দিয়ে আসছি বলছে। ওনারা একটা অভিযোগ লিখে দিয়ে আসে যে আমাদেরকে এইভাবে নির্যাতন করেছে এবং ঘর থেকে চলে যেতে বলছে। স্যার আমরা কি করতে পারি, এই মারধর করেছে, সারা রাত নির্যাতন করে এই প্লেয়ারের সাথে বেঁধে রাখছিল। তো সেই ক্ষেত্রে ওসি স্যার বলছে যে ঠিক আছে, একটা অভিযোগ দিয়ে যান, তারপরে আমরা এটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা সমাধান করব। এরই প্রেক্ষিতে যারা এই কাজগুলো করেছে, কিছু লোকের নাম অবশ্যই সে দেশে যখন অভিযোগ করেছে, এখন সেই ব্যক্তিবর্গগুলো পরবর্তীতে আবার এদেরকে কোলঠাসা করার জন্য বা শান্ত কেন গেল এরই প্রতিবাদে একটা বিক্ষোভের আয়োজন করে, মানববন্ধনের আয়োজন করে। সেই মানববন্ধনে উঠে আসছে যে শান্ত মণ্ডল, রিমন মণ্ডল এরা হচ্ছে আলম মণ্ডলের আপন ভাতিজা। প্রসঙ্গটা চলে গেল তখন ইউনিয়ন বিএনপির ঘাড়ে। আলম মণ্ডল ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। এই যে একটা ব্যানার এই জায়গা হাতে দিয়ে মানববন্ধন করাইলো, আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগুলো কথা বলেছে গতকালকে, এই ব্যক্তিগুলো যে অভিযোগ করেছে, এই অভিযোগগুলো নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানে যে সর্বোচ্চ কর্মকর্তা টিওনো স্যার আছে, ওসি মহোদয় আছে, তাদের কাছে করাটা উচিত ছিল যে এই আবাসনে শান্ত আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ আত্মসাৎ করেছে। এই ধরনের অভিযোগটা কিন্তু এই যে অনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে যাকে গৃহ ছাড়া করলো উনি অভিযোগ দেওয়ার পরে বলতেছে, তাহলে আগে কিন্তু বলে নাই। তাহলে এটা বোঝা যাচ্ছে নিঃসন্দেহে একটা কাউন্টার, যে ওটাকে রোধ করার জন্য এই কাউন্টার প্রতিবাদ। এবং এই জায়গায় তাদের মুখ থেকে শোনা গেছে যে ইউনিয়ন যুব দলের সভাপতি রিমন মণ্ডল তাদের কাছ থেকে কিছু টাকা নেছে, একটা বড় ধরনের টাকা পাবে এই কথা বলে। এই টাকাগুলো যে নেছে, তাহলে রিমন মণ্ডল এই আবাসনের তো কেউ না, তাহলে রিমন মণ্ডলের কাছে তারা কেন টাকা দিল, কি কারণে টাকা দিল, কিসের উদ্দেশ্য দিল? তাহলে নিঃসন্দেহে লোভ লালসা, যদি দিয়েছে লোভ লালসার কারণে দিয়ে যদি তারা প্রতিকার না পায়, উচিত ছিল কি সে যেহেতু একটা সংগঠনের ইউনিয়ন সংগঠনের প্রেসিডেন্ট, তাহলে তার যারা নেতা আছে ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে বিচার দেওয়া উচিত ছিল, ওয়ার্ড মেম্বারের কাছে দেওয়া উচিত ছিল, প্রশাসনের কাছে দেওয়া উচিত ছিল। এবং আমরা যাদের নেতৃত্বে যুবদল করে থাকি, আমি থানা যুব দলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তাহলে আমাদের থানা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, জেলা যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, এদের কাছে জানানো উচিত ছিল। কারোর কাছে জানায় না যে হঠাৎ এই আবাসনের লোকের অভিযোগের প্রেক্ষিতে এত কথা চলে আসতেছে। এবং যে ব্যক্তিগুলো ব্যানার ধরে দাঁড়িয়েছিল, এই ব্যক্তিগুলো এই ব্যানার কি জিনিস এই বোঝে না, ব্যানার কোত্থেকে তৈরি করে তাও জানে না, তাদের কাছে হঠাৎ এই ব্যানারটা চলে আসলো কিভাবে? আমার প্রশ্ন হলো এই ব্যানারটা ওনারা কোথা থেকে পেলো? এবং এই ব্যানারে
যদি কোনো মানববন্ধন করতে হয় করাটা উচিত ছিল যারা ভিকটিম মামলা করেছে তাদের বিরুদ্ধে। এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একটি কুচক্রী মহল, ফ্যাসিস্টদের দোসর, 5 তারিখের পর নব্য বিএনপি, এই বিএনপিরা ইউনিয়ন বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা আলম মন্ডল এবং ইউনিয়ন যুব দলের সভাপতি রিমন মন্ডলের জনপ্রিয়তা দিন দিন ক্রমেই বেড়ে যাচ্ছে। এই এই মানে এটাকে জনপ্রিয়তা নষ্ট করার জন্য তাদের প্রতি একটা হ্যাম্পার, মান সম্মান নষ্ট করার জন্য অপোজিশন 5 তারিখের পরে যারা বিএনপি করতে আসতেছে এরা সুন্দর কায়দায় সুকৌশলে একটি ব্যানার ধরিয়ে দিয়েছে। সেই ব্যানারে লেখা আছে যে আলম মন্ডলের আপন ভাতিজা রিমন মন্ডল ও শান্ত মন্ডল এই আবাসনে টাকা পয়সা নেছে, ঘরের বিনিময়ে দেশে তসরুপ করেছে, ইত্যাদি ইত্যাদি কথা। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আর একটা শুভঙ্করের ফাঁকি যে রিমন মন্ডল, শান্ত মন্ডল, দেখেন এদের তো পিতা আছে না? এর পিতা রয়েছে কি, সেই পিতার নাম কিন্তু একবার উচ্চারণ করেনি। পিতার নাম উচ্চারণ না করে এই ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সম্পর্কে তার চাচা ভাতিজা হওয়ার কারণে সাধারণ সভাপতি কৌশলে তার ঘরের উপর দিয়ে দিয়েছে। তাহলে সুপরিকল্পিত ভাবে খুব সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে যারা এই অভিযোগ করেছে যে এই যে রিমন মন্ডলের যে টাকা নেওয়ার অভিযোগ, এই অভিযোগটা যে গতদিন করলো যে ভয়ভীতির কারণে বলতে পারেনি। আমার প্রশ্নটা হচ্ছে যে 5 তারিখের পরে ভয়ভীতির কারণে বলতে পারেনি, তাহলে এই গতদিন কি এমন আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটে গেল, একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে দেশে কি পরিবর্তন হয়ে গেছে? দেশে কি ফ্যাসিস্ট আবার প্রতিষ্ঠিত হয়ে গেছে? তা না হলে কিভাবে তারা এই কথা বলে যে আমরা ভয়ভীতির কারণে বলতে পারিনি 5 তারিখের পরে? তাহলে 5 তারিখের পটভূমি, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যা অর্জন সব মিলান হয়ে গেছে, যার কারণে তারা পুনরায় শক্তি ফেরত পেয়েছে। তো এই ধারাবাহিকতায় এই যে আলম মন্ডলের মান সম্মান, রিমন মন্ডলের মান সম্মান এবং সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই যে এই ইউনিয়ন যুবদলের সভাপতি রিমন মন্ডল, এই যে তাকে জড়ানো হয়েছে, আমাদের আরো অঙ্গ সংগঠন আছে, এই অঙ্গ সংগঠনের কেউ থাকতে পারে তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য। ইতিমধ্যে সে বিরাট এক মোটরসাইকেল শোডাউন দিয়েছে, দেওয়ার পর থেকে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে যুবদলের ব্যানারে। এই জায়গায় এই সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে অঙ্গ সংগঠনের অন্য কেউ এই পলিসি অ্যাপ্লাই করতে পারে। তাহলে এই জিনিসটা কোন নেতা কর্মী, বিএনপি এই যে সমগ্র বিএনপির উপরে নিয়ে এর দায়ভার দিয়ে দিল। তাহলে ঘটনা হলো আবাসনে একটা অনৈতিক কর্মকাণ্ডের বিষয় নিয়ে শুরু হলো, সেই সূত্রপাতটাকে ঢেলে নিয়ে একদম চলে গেল কোথায়? মূল বিএনপির উপরে দিয়ে দিল। তাহলে এটা কি পরিকল্পিত না? আমরা কি এটা বলতে পারি না যে ফ্যাসিস্টের একটা পরিকল্পিত ছায়া বাস্তবায়ন করেছে অসহায় মানুষদের ঘাড়ের উপর দিয়ে? তারই আলোকে এই হরিশঙ্করপুর ইউনিয়ন যুবদল এবং সদর থানা যুবদল, জেলা যুবদলের আমাদের রৌনক ভাই, থানা যুবদলের আশরাফ ভাই, সবার সম্মতিক্রমে আমাদের যুবদল একটা অঙ্গ সংগঠন, এই অঙ্গ সংগঠনের মানহানি হচ্ছে, সম্মান খর্ব হচ্ছে। তারই প্রতিবাদে এই প্রতিবাদের মানববন্ধন আমরা যুবদলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এই কাজটা যদি কোনো অঙ্গ সংগঠনের লোক করে থাকে, বিএনপির লোক করে থাকে, তাদের নেতা আছে, ইউনিয়ন বিএনপির নেতা আছে, থানা বিএনপির নেতা আছে, তাদেরকে কেন অবগত করবে না? তাহলে তাদেরকে অবগত না করে সুনির্দিষ্টভাবে কৌশলে এই ব্যানারটা নিয়ে আসছে। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, যারা এখানে বক্তব্য দিয়েছে তাদের কাছে আপনারা শোনেন যে এই জায়গাটা কেন এই বক্তব্য দিল, তার ভিত্তি কি, তার প্রমাণ কি, আবাসনের ভিতরে কেন বিএনপির ব্যানার চলে আসলো, কেন বিএনপি কেন কাজে লাগানো হলো, এর জবাব থানা যুবদল, জেলা যুবদল, পিন্টু ভাই, আশরাফ ভাই, রৌনক ভাই, এই জবাব এই জায়গার বাসী, এই গ্রামবাসী এদের এই আবাসনবাসীর কাছে রেখেছে যে আবাসনবাসী আপনারা অসহায় হতদরিদ্র মানুষ থাকেন, আমরা চাই আপনারা সুষ্ঠু ও ন্যায় বিচার। কিন্তু যখন সরাসরি আবাসনের ঘটনাকে ছাপ পাশ কাটিয়ে একটা বিএনপির অঙ্গ সংগঠন, বৃহত্তম অঙ্গ সংগঠন যুবদলের গায়ে যখন কালিমা লেপন করেছেন, তাহলে কেন এই কালিমা লেপন করা হলো? এই মেসেজটাই আমাকে দিয়ে পাঠাইছে পিন্টু ভাই এবং রৌনক ভাই, আশরাফ ভাই, যে তারা কেন বিএনপির নাম এবং যুবদলের নাম ব্যবহার করে অপবাদটা দিল। যদি কোনো কিছু হয়ে থাকে আবাসন তো আবাসনের ভিতরেই থাকবে এবং আবাসনের নিয়ম অনুযায়ী যারা এই জায়গা মাতুব্বাড়ি করবে, যারা এর দায়িত্বে আছে, যারা এর প্রোটোকল মেনটেন করে সরকারি প্রতিষ্ঠান, তারা এগুলো বিচারাধীন না করে, বিচারে তাদেরকে নক না করে, তাদের কাছে বিচার না দিয়ে তাদেরকে পাশ কাটিয়ে, এক প্রকার তাদেরকে পাশ কাটিয়ে হঠাৎ এই কাজটি ঘটিয়ে দিয়েছে।
তো এই যে মান সম্মান, রিমন মন্ডলের যে মান সম্মান চলে গেল, আলম মন্ডল যে মান সম্মান চলে গেল, এটা কি ফেরত দিতে পারবে আবাসনবাসী? আবাসনবাসীর কাছে প্রশ্ন, আপনারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনাদের সুনির্দিষ্ট জায়গা আছে, আপনারা সেই জায়গায় অভিযোগ করতেন। আপনারা সেই জায়গায় অভিযোগ না করে কে বা কোথা থেকে এই ব্যানারটা আপনাদের হাতে দিয়ে দিল, সেই ব্যানারে দাঁড়িয়ে আপনারা কথা বললেন। খুবই 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 কষ্টদায়ক একটা কাজ আপনারা করে দিয়েছেন। জেনে করেন আর মনের অজান্তেই করেন, বিএনপির উপরে অনেক বড় ধরনের একটা অপবাদ আপনারা দিয়েছেন, যার কোনো সত্যতা নেই, ভিত্তি নেই। যদি সত্যতা থাকতো আপনারা নিঃসন্দেহে প্রশাসনের দ্বারস্থ হতেন, ইউনিয়ন বিএনপি নেতাদের কাছে দ্বারস্থ হতেন, ইউনো স্যারের কাছে দ্বারস্থ হতেন। সেই জায়গা না হয়ে আপনারা সরাসরি একেবারে একটা সংগঠনের নামে অপবাদ দিয়ে দিলেন। ধন্যবাদ। আমরা এর সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি জানাচ্ছি আমাদের সর্বোচ্চ নেতা জেলা যুব দলের সভাপতি রনক ভাই, সেক্রেটারি পিন্টু ভাই, আমাদের থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসেন আলম এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কাজটি করেছে সম্পূর্ণই একটা মিথ্যা অহেতুক একটা অপবাদ দিয়েছে। ধন্যবাদ সবাইকে। গতকালকে যে একটা মানববন্ধন হয়েছে, সেই মানববন্ধনে আপনি একটা অভিযোগ করছিলেন, সেই অভিযোগের সত্যতা বলেন এবার। স্যার বলতেছি যে আমি এক জায়গায় ছিলাম, ননদ বাড়ি ছিলাম, সেই ননদ বাড়িতে এসে নুরুর বাড়ি ছিলাম। নুরু আবার বললো যে আমার মার আর খালার দুটো ঘর আছে খালি, তুমি এসে আজীবন আপনি থাকতে পারবেন। এই বলে আমি বললাম যে আপনি বুঝে দেখেন, পরে আবার আমার থিয়ে যাতে না তাড়াই দেয়। এই কথার পরে খোরশেদ একদিন আমার ওই উনার বোন পাঠাই দিয়েছে, দিয়ে তারপরে বললো যে তোমার কার সাহসে তুমি ঘরে উঠেছো, ঘরতে লেগে যাও। সেই তার জন্য আমি আবার নুরুর কাছে গিয়েছি যে বিয়ে এই ধরনের কথা বলতেছে, এখন কি করবো। তারপর থাকেন গে আপনি, তারপর আমি ব্যবস্থা নিচ্ছি। এই কথা কোয়ার পরে খাইলাম, থেকে ডেকে নিয়ে তারপর নুরুর ঘরের বদি কথা বলা হইলা, বললি অনকের মানুষে আমার টাকা নিল, বুঝেছেন। কিছুদিন পরে ওরাই টাকা নিল, নিয়ে আসার পরে আমারে বললো যে তুমি বলবা যে শান্তর হাতে আমি টাকা দিয়েছি। তা আমি আবার বলেছি যে না, আমি মিছে কথা করতে পারবো না, আমি যেটা বলেছি সেটাই কব যে নুরু টাকা নিয়েছে, এটা শান্ত টাকা নিইনি, বুঝেছেন। গতকালকে কেন বললেন শান্ত নিয়েছে? স্যার না, এটা বলিনি আমি, এটা বলিনি যে শান্ত টাকা নিইনি। শান্ত তারপরের দিন আমার গেছে যে কোথায় কি আপনার কিরা ঘরে উঠেছে, আপনি কোন উপলক্ষে উঠেছেন। তা আমি বলেছি যে আমি তো আপনার চিনি না, আমি নুরু আমার উঠে দিয়ে গেছে, আপনি নুরুর সাথে কথা বলেন। তা নুরু আমার বললো কি যে শান্ত তুমি ওগার করে না, আমার আত্মীয়, ঘর তো খালি পড়ে আছে, আপনি ওইটা থাইন গে যান। এই জন্যই কইয়া আমার কইলো যে ভোটার আইডিয়া কার্ড দেবেন আর আপনার স্বামীর ভোটার আইডিয়া কার্ড দেবেন, আপনি মরবেন কি বাঁচবেন কি কোনটা আইয়েছেন এটা আমার প্রমাণ। তা আমি এটা বলে তার স্বামীর নিয়ে আসে দিলাম। দিয়ে আসার পরে আমি আমার বিয়ে গেলে ঘরে বদি গেলাম, যে কথাবার্তা কলাম, কোয়ার পরে কইছে যে আচ্ছা ঠিক আছে আপনি থাকেন, বুঝেছেন। জি না না না, শান্ত মন্ডলের টাকা দিইনি, এমনি আমার জি না, শান্ত টাকা নিন, আমি এটা কখনো বলিনি, আমি কখনো বলিনি। আমারে আনিয়েছে খোরশেদ, কইলো যে ঘরের তে লাইবিয়ে চলে যাও, আমরা ঘরে তালা দেবো, তুমি কার অভিলেখে উঠেছো, বুঝেছেন। আমার বলেছে যে শান্ত টাকা নিয়েছে, শান্ত কাছে চলে যান। তা আমি বলছি শান্ত দিনই নুরু নিয়ে আসেন, নুরু যদি আমার উঠে দিয়ে থাকে তাহলে নুরু আমার লাভাই দিয়ে যাক, আমি এটা বলেছি। জি না, শান্ত আমার কাছে কোনো টাকা নিয়ে নেই, সে আরো হেল্প করেছে, আমার হেল্প করেছে যে থাকেন আপনি, ভাইসে বেড়াচ্ছেন, আপনি ঘরে থাকেন। আপনার নাম কি গো? আমার নাম রাজিয়া। আমার বাড়িওয়ালা নেই, মারা গেছে মশিয়ার। জি না, কালকে দাঁড়ায়নি না, এমনি আসছিলাম লোকজন দেখে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু এখানে কোনো কথা বলিনি। আপনার কাছে কোনো টাকা কি আমরা না, আমরা কোনো টাকা পয়সা দিইনি কারোর। মানুষ ধরে ধরে জিজ্ঞেস করে টাকা পয়সা দিয়েছেন নাকি কোনো কারোরে। শান্ত মন্ডলের কি কোনো টাকা দিয়েছে? জি না, বিমন মন্ডল কারোকেই দেয়নি। ঠিক আছে।
কারোরই দেয় আমাদের আরো লোকজন বলে যে টাকা দিয়েছেন নাকি, সত্যি করে বলেন, নাহলে ঘরে থাকতে পারবেন না। আমার জামাই বাড়ি গেছিলাম, সেখান থেকে ফোন দিয়ে নিয়ে আসে, বলছে ঘর থেকে কোথায় গেছেন, সত্যি কথা বলেন, টাকা পয়সা কারোর দিয়েছেন নাকি? আমরা বলছি যে না, টাকা পয়সা কারোর দিইনি, সারে নাও। জি, হ্যাঁ, ফোন দিয়ে বলিস আপনি ঘর থেকে কোথায় গেছেন, টাকা পয়সা দিয়েছেন কত, সত্যি কথা বলেন, না ঘর কিন্তু থাকবে না। হ্যাঁ, এই এখান থেকে দেশে কেউ ফোনে, আমি তো ওইটা বলতে পারবো না। কি নাম কাকা আপনার? আমার নাম আব্দুল ওহাব মিয়া। আপনি আবাসনে কতদিন আছেন? আবাসন শুরুতে। কালকে যে মানববন্ধন হলো আপনারা ছিলেন? না, ছিলেন না? না। এখানে উপস্থিত করেছে তাদের নেই। বলছে রিমন মন্ডল আর শান্ত মন্ডল কি কোনো টাকা নিয়েছে আপনার কাছ থেকে? না, আমার কাছে কোনো টাকা নেই। কোনো টাকা নিয়েছে? না, না। কার কাছ থেকে নিয়েছে জানেন না? না, আমি এটা জানি না। নিয়েছে এমন কারোর নাম জানেন? না। রিমন মন্ডল বা শান্ত মন্ডল কোনো টাকা নিয়েনি, তাই তো? আমি জানি না। সিয়ামের ঘটনা, সিয়ামের এই জায়গায় সালিশ হয়েছে, আমি দোকানে ছিলাম, সালিশ শেষে আমি জিজ্ঞেস করেছি যে কি হইলো সালিশি, তা বললো যে কিছুই হয়নি, জেল জরিমানা কিছু নেই, এটা টাকা পাবি, সেই টাকাটা দেবে, লিমন টাকা পাবি, পাওনা টাকাটা দেবে, এইটুক শুনেছি। আমার কাছ থেকে কেউ টাকা পয়সা নেয় না, আমি গরিব মানুষ, চাইয়া চিনতে খাই, একজনের ঘরে যার ঘর সে আমার তার ঘরে উঠে দিয়ে গেছে, এইটুকু। তাছাড়া রিমন মন্ডল বা শান্ত মন্ডল নামের কোনো ব্যক্তি কোনো টাকা নিয়েছে? না, না। টাকা কি চেয়েছে? না। এই যে প্রতিবন্ধী নাকি প্রতিবন্ধী, আপনি বলেন। আমার দুটো প্রতিবন্ধী, আমার কোনো টাকা পয়সা কেউ চাই না, আমি টাকা দিয়ে আমি শুনে আমি কাজকর্ম করে চাইয়ে চিনতে এনে খাই। কতদিন আছেন এখানে? আজ 2-3 বছর আইছি। 2-3 বছর। এই 2-3 বছরের মধ্যে রিমন মন্ডল, শান্ত মন্ডল কি কোনো টাকা জি নিয়েছে? না, 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 এই কথা বলছি না, কোনো লোক পাঠায়নি। তারা আরো আমার টাকা, আমার 10,000 টাকা মুজিদের কাছ থেকে নিয়ে আমার দিচ্ছে, সাহায্য করেছে। কে নিয়ে দিয়েছে 10,000 টাকা? শান্ত মুজিদ ভাই দিয়েছে। মুজিদ ভাই দিয়েছে, কার মাধ্যমে দিয়েছে? দিয়েছে নিশা আর এলাকা ইমন ভাই। আচ্ছা, আপনার সহযোগিতা করো? হ্যাঁ, সহযোগিতা। আর কি আর কিছু করবেন? জীবন ভাই বলুন। রিমন ভাই, কালকে তো আপনি ছিলেন? না, ছিলাম না কালকে। কি নাম আপনার? ছিল আপনার নাম কি? টমি। টমি। কবির। টমি। স্বামীর নাম? শাহিল। শাহিন। এই শান্ত মন্ডল আপনার কাছে কোনো টাকা নিয়েছে? জি না। এটা রিমন? জি না। কোনো টাকা নেয়নি? না। জানি নি, তা বলবো কি করতে, জেনেছে নিনি তো আমাদের কাছে। কারো কাছে নেয়নি? জি না। কোন লোক পাঠায় নিয়েছে আপনার কাছে টাকা? না। কারো কাছে নেয়নি? না। আবাসনে কারো কাছ থেকে নিয়েছে? তা না। হ্যাঁ, না, তা তো কি সে নতুন আইছে, ঘর নিছে। আপনি একটু আগে আসেন। আপনি কোনো ভয় নেই, কিছু ভয় আগে আসেন। কোনো ভয় ভীতি নেই, তারপর মন খোলা, আমরা অপরাধ করলে সেটা হবে, তখন সমস্যা নেই। আপনি কতদিন আছেন আবাসনে? আমি এই সর্বপ্রথম এই ঘর হওয়ার পরে তো আমি ঘর নিছি। কত বছর হতে পারে আনুমানিক? 3-4 বছর। 3-4 বছর। এই 3-4 বছরের মধ্যে রিমন মন্ডল ও শান্ত মন্ডল আপনার কাছ থেকে কোনো টাকা দাবি করেছে বা নিয়েছে? না, সে আইছে কয়দিন, সে বেশি দিন আসেনি তো এই জায়গা সভাপতি হয়েছে কিছুদিন হয়েছে। এর আগে সভাপতি কে ছিল? এর আগে ছিল হচ্ছে লিটন, মুকা, আশরাফুল। লিটন, মুকা, আশরাফুলের কত করে টাকা দিয়েছেন? এখন তারা যারা ঘর নেছে তারা দিয়েছে, তারাই খাইছে টাকা। আগে সভাপতিরা খেয়েছে টাকা? হ্যাঁ, আগে সভাপতিরা খাইছে। কত টাকা করে জানেন নাকি? এটা জানি না, কি টাকা নিতে পারে। আগে সভাপতির নাম কি?
লিটন মুকা, তারপরে লিটন মুকা, হ্যাঁ, তারপরে হচ্ছে আশরাফুল, তারপরে হচ্ছে আজাতুই আর হচ্ছে ই করেছে হেনকার মাতুব্বার যে হচ্ছে কল্যাণপুরীর মাতুব্বার ছিল, সেও হচ্ছে এই জায়গা টাকা খাইছে নাকি এটা জানি না, কিন্তু সেও এই জায়গায় সভাপতি ছিল। আজাদ আজাদ সেও ঘর দেশে অনেক, আমলিকের লোক। সে আমলিকের লোক। কালকে আপনাদেরকে আপনি তো আগে আসেন মনে নিয়ে দাঁড়ায় চলে যাচ্ছেন আপনি দান এদিকে আসেন, চাষি আসেন, সবাই তো আমরা ছেলের মতো আগে আসেন এখান থেকে। প্রতিবন্ধী কাজ করে দিল কি? আপনার নাম কি? রেশমা। আবাসনে কতদিন ধরে আছেন? আমি মেলা দিন, এটা আমার ভাই বউ। ও, এটা আপনার ভাই বোন। আপনার কয়টা ঘর আছে? আমার একটা ঘরে। একটা ঘরে। এই যে শোনা যাচ্ছে রিমন আর শান্ত মণ্ডল আপনাদের কাছ থেকে কি টাকা নিয়েছে? না, আমি 1 টাকাও দিই না, আর আমার কাট করে দিয়েছে। কোন লোকজন পাঠিয়ে কি টাকা নিয়েছে? না, কি কাজ করে দিয়েছে? এই যে প্রতিবন্ধী কাট করে কে কাট দিয়েছে করে দিয়েছে? মামা, শান্ত মামা হুম? আর এই মামি, নিশা মামি। আমার তো কাট কেউ করে দিই নাই তো, এই মামা আর নিশা মামি দিয়ে আমার হলো কাট কে করে করে দিয়েছে। দিয়েছে? শান্ত মামা আর নিশা মামি। নিশা মামা। মামি এরা আরো আপনার সহযোগিতা করে হ্যাঁ। আপনার কাছ থেকে টাকা নেই? না, 1 টাকাও নি নেই। আর জিনাদা যা আসে বাড়া সব উনারা দেশে। আর কিছু কথা নাই শুনেন। আর চাল বাড়িতে প্রতি শীত চাল পাইছি 10 কেজি করে আমরা। আর আগে চাল পাইছি 1 কেজি 2 কেজি করে, কোনো করে পাই নাই। আর এবার 10 কেজি করে প্রতি করে 10 কেজি করে চাল দিচ্ছে। কম্বলও তো পাইছি, কম্বলও পাইছি। শান্ত মামারা আপনাকে কে হুমকি দিছে? না, আমার হুমকি দিবি কে? আরে আমার আব্বার হুমকি দিছে। কে হুমকি দিছে? আনোয়ার। কি হুমকি দিয়েছে? যে কথা চালাচালি করতেছে বলে সেজন্য কথা ঠ্যাং ম্যাং গুড়া করে দিবি, আবার সাথে খেদাই দিবি। আনোয়ার কে? কালকেই কইছে। আনোয়ার আপনার হুমকি দিয়েছে? আমার আব্বুর হুমকি দিয়েছে। হ্যাঁ, ওই কথা চালাচালি করতেছিস তুই, তোর ঠ্যাং ম্যাং থাকবি না। আর কেউ আছে? আর কেউ আছে? কই কই? এই হুমকি কি আপনার দিয়েছে? আমি মানে কালকে মানে আপনার নাম কি? আটকা আকাশ। আপনার কে হুমকি দিয়েছে? আনা কি জন্য হুমকি দিয়েছে? হুমকি দিছে মানে কথা তুই আনা কথা আনা নিয়ে করতেছিস, শান্তর কাছে রিমনের কাছে তুই কথাবার্তা যাহেনে যাওয়াচ্ছে, তুই ওখানে পাস করতেছিস তোর মারবো, আমি মারবো না, আমি লোক দিয়ে মারাবো তোর। আনোয়ার বলেছে? এই কথা আনোয়ার। আনোয়ারের বাসা কোথায়? এই যে কল্যাণপুর। তার পিতার নাম কি? এই যে করতে পারলাম না। পিতার নাম কি জানাস? দরকার নেই। এই যে মূল দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের নামে যে অভিযোগটা নিয়ে আসছে, আমার নাম মোহাম্মদ শান্ত মণ্ডল, আবাসনের বর্তমান সভাপতি। আমি 5 তারিখের পরে এই জায়গার 5 তারিখের পরে আমি এই জায়গার দায়িত্ব পেয়েছি। এই জায়গার আবাসনবাসী আমার এই দায়িত্বটা দিয়েছে, সবাই ডেকে নিয়ে আসে, দেওয়ার পরে আমি দায়িত্ব চালাচ্ছি। এর ভিতর ঢুকে দেখি এর আগে 5 তারিখের আগে অনেক অনিয়ম, দুর্নীতি, ঘর প্রতি টাকা, মসজিদ নিয়ে দুর্নীতি, কারেন্টের মিটার নিয়ে দুর্নীতি, এগুলো আমি পাইছি। পাওয়ার পরে এর প্রতিবাদ যদি করতে যাই তখন আমার চাপ আসে। করতেছি ঠিক আছে। মসজিদের যে ট্যাঙ্কিটা, এই মসজিদের ট্যাঙ্কি যে লিটন তার ঘরে লাগায় রাখেছে, এখনো আছে সেখানে। মসজিদি 5-7 বছর ধরে মসজিদ চালাইছে, কোনো খাতাপত্র কোনো হিসাব আমার কাছে দিতে পারেনি। আমার কাছে আসার পরে এই মসজিদি 6,000 টাকা এখনো ফান্ডে আছে আমার কাছে, মসজিদ ফান্ডের টাকা আমার কাছে আছে। অজুখানার টাকা আসে, সেই টাকার কোনো হদিস থাকে না, সেটা আমার খাতায় আসে না। তারপরে উজুরির টাকা নিয়েও এলোমেলো। এরপরে মসজিদি বিভিন্ন জায়গায় অনুদান বিভিন্ন কথা কয়ে নিয়ে আসার পরে সে টাকার করে হিসাব আসে না, হিসাব দেয় না, ঠিক আছে, হিসাব দেয় না। এবার মিটার, এই যে মসজিদ ছিল ছাপড়া, সেখানে ঘর করা হয়েছে, মসজিদ ঘর, অজুখানা ঘর করা হয়েছে। এই আমি আসার পরে অজুখানা করা হয়েছে। এবার এই মিটার সরকার দিচ্ছে ফ্রি, সরকার ফ্রি। প্রত্যেক মিটার থেকে যে যেরকম পারা যায় 600 টাকা 800 টাকা, আগে যে দায়িত্ব ছিল লিটন এবং মুকা, এইভাবে ঘরের থেকে টাকা নিয়েছে মিটার বাবদ। আমি বিদ্যুৎ অফিসে গেছিলাম, হিসাব স্যারের কথা বলা হয়েছে, হিসাব স্যার বলেছেন
যে মিটার প্রতি কোনো টাকা নেওয়া হয়নি, 1 টাকাও না, এটা সরকার দিয়েছে এমনি দিয়েছে, কিন্তু এরা 600 এবং 800 করে টাকা নেছে। এরপরে বিভিন্ন ঘর থেকে এই যে এখানে দুলালের বউ নামে একটা লোক আছে, এই দুলালের বউ এবং দুলাল এরা এখন নেই, এরা পলাইছে, এদের কাছ থেকে 16,000 টাকা নেছে। সে আমার নিজে বলেছে। সিয়ামের একটা অভিযোগ উঠেছে যে সিয়ামের কাছ থেকে আমরা 20,000 টাকা নিছি, 20,000 টাকা আমার ভাই রিমন মন্ডল সে পাবে, সেই টাকার বাবদ। এবং সালিশ করা হয়েছিল, এখানে আজাদ ছিল, আরো গ্রামবাসী ছিল, মওলা ছিল, এই জায়গায় আরো আমার আবাসনে অনেকেই লোক ছিল, তাকে সালিশ করা হয়েছে। কালকে যে কথাটা বলেছে পুরো মিথ্যে বানোয়াটি করেছে, তার সাউরি যে কথাগুলো বলেছে সে পলাইছে, সে কিন্তু এখানে নাই। কিন্তু আমাদের কোনো অভিযোগ যদি সত্যতা প্রমাণ হয় আমাদের সাজা কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যে কথা কেন বলবে? সম্মানের এই যে আলম মন্ডলের নামে বিভিন্ন অপপ্রচার বিএনপি নামে একটা কথা বলেছে, কেন বললো? তাই এই আবাসনের মানুষ কি ব্যানার আনতে পারে? ব্যানার এনে তাদের কাছে ধরাই দিছে, আর এই 5 তারিখে পরে কোনো ঘর নতুন করে দেওয়া হয়নি। আগে যা ছিল সে কাগজ পাতি করে সবাই দিয়ে গেছে। হ্যাঁ, অনেকে আছে বিভিন্ন জায়গার টাকা চলে গেছে, সেই ঘর টাকার আত্মীয়কে দিয়ে গেছে, আত্মীয় স্বজনের তো কোনো সম্পর্ক যদি থাকে এলাকায় তাদের দিয়ে গেছে। আমার কাছে এসে বলেছে আমি শুধু কাগজ ভোটার আইডি কার্ড এবং স্বামী স্ত্রী ভোটার আইডি কার্ড ছবি এগুলো রাখছি, ঠিক আছে, যেহেতু আমি দায়িত্ব আছি। কই কিভাবে আসলো? আমাদের নামে এই অপপ্রচার চালায় আমাদের হচ্ছে একটা গ্রাম পর্যায়ে বিভিন্ন হেয় করতে চেষ্টা করতেছে, মান সম্মানের ক্ষতি করতেছে আমাদের। যেহেতু আলম মন্ডল সামনে নির্বাচন করবে, তারও হচ্ছে অপপ্রচার চালাচ্ছে। হ্যাঁ, আমার আব্বার নাম আছে, আমার আব্বার নাম কেন তুললো না? আলম মন্ডলের নাম কেন বললো? আমার আব্বার নাম বলতো। তাহলে জনপ্রিয়তা নষ্ট করার জন্য এগুলো বলেছে। গ্রামবাসী আমাদের এক প্রকার শত্রু হয়ে এই কাজগুলো করেছে। আপনারা আসছেন, একটু সবার কাছে শুনে দেখেন কোন যদি দুর্নীতি অনিয়ম পান আমার ব্যবস্থা নেবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। প্রতি ঘরে 100 টাকা খাইছে, সবাই দিয়েছে, আমিও দিছি। যারা আমাদের লিটন, আশরাফুল, কোমর আলী, প্রতি মাসে মানে কয়েকদিন পর পরই যে অমুক কাজে লাগবে, অমুকের কাজে লাগবে, 100 টাকা মসজিদের টাকা নিত। আবার প্রতি মিটারে সরকারি মিটার দিচ্ছে সেটার টাকাও নেছে, সেটার টাকাও নেছে, মিটার টাকাও নেছে। এই যে নাম বললাম আমি, যে আশরাফুল, লিটন, কোমর আলী, আগের তো সভাপতি, তাই তো? হ্যাঁ, 5 তারিখের আগের কথা বলতেছে। প্রত্যেক মাসে বা প্রায় 100 টাকা আবার টাকা এখন স্লিপ দিত না তো। কি বলতো মানে কি কারণে? মানে কোন কাজ করাবি সেটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা একটু আগায় আসেন। এখন আমি হরিশঙ্করপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি, আমি রিমন মন্ডল, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, থানা আহ্বায়ক কমিটি। এখন আমার কাছে কথা আছে, আমি যদি কোনো দুর্নীতি এই জায়গা করে থাকি, আমার তো এই জায়গায় আসার সময় থাকে না। তো যদি করে থাকি, কেউ যদি বলতে পারে যে আমি দুর্নীতি করেছি, কারো কাছ থেকে 500-1000 টাকা নিছি, আমি এখন এই মুহূর্তে দাঁড়ার উপর টাকা আমি দিয়ে দেবো, এরকম যদি প্রমাণ কেউ আমার দিতে পারে, এবং আমার মিথ্যা অপবাদ দিয়ে আমার আলম মন্ডল আমার ছোট দাদা চেয়ারম্যান নির্বাচন করবে, তার এই আওয়ামী লীগের কিছু দোসর এবং কিছু এই 5 তারিখের পরে কিছু বিএনপির লোক ওর সঙ্গে জড়িত হয়ে যাতে আলম মন্ডল, রিমন মন্ডলের স্থিতিশীল করে দিতে পারে, দাবায় দিতে পারে, যার জন্য অর্থ দিয়ে কিছু লোকের টাকা দিয়ে এই অপপ্রচার গুলো চালানো হয়েছে। যাই হোক, আমি আরো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার টাকার এই অপবাদে কোটি টাকার সম্মান নষ্ট করেছে এরা। এদের প্রতিবাদ আমি জানাচ্ছি ও নিন্দা জানাচ্ছি যে এরা কেন আমার এই অপবাদ প্রচারণা করলো। এখন আমি যদি অপরাধ করেই থাকি, তাহলে প্রশাসন আমার দেখবে, আমার এলাকায় মাতুবার বর্গ নেতৃবৃন্দ আছে, তারা বলতো, তাদের কাছে বলতো, আমার ইউনিয়ন বিএনপির সভাপতি আছে, তার কাছে বলতো, সেক্রেটারির কাছে বলতো, তারা বললি আমি সেইগুলো সমাধান করতাম যদি এরকম কোনো কিছু হতো। তারাও আমার কাছে বলেনি। হঠাৎ এই যে মানববন্ধনের যে পেপার নিয়ে আসে এইগুলো করছে, কে দেশে, কারা দেশে, এদেরকে এরা তো বোঝেই না। এরা কেন আমাদের এই ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগেছে। আজকে আমার মজিদ ভাইয়ের কাছে বলে অভিযোগ দিয়ে আছে, মজিদ ভাইয়ের কাছে কোনো অভিযোগ দিয়ে আসা হয়নি।
মজিদ ভাই আজ 17 বছর 20 বছর ধরে পরিশ্রম করতেছে, এই ঝিনাইদহ জেলার বাসীর জন্য লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছে। যদি কারো হাসপাতালে চলে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে 8 দিন 24 ঘন্টা, সে অক্লান্ত পরিশ্রম করতেছে। এবং সেই ব্যক্তি যে পরিশ্রম করতেছে প্রত্যেকটা লোকের দ্বারা দ্বারা যাচ্ছে, এই সংগঠনটা মজবুত করেছে কত পরিশ্রম করে। আমি এই তার ব্যাপারে যদি কেউ এই ধরনের অশ্লীল কথা বলে আমি মানতে পারবো না। মজিদ ভাই যে পরিমাণে পরিশ্রম করতেছে, অর্থ করতেছে এবং যে পরিমাণে পরিশ্রম করতেছে, এই লোকজনের পাশে থেকে অন্যান্য লোক এই ক্ষতি করার জন্য তাকে এই উঠে পড়ে লাগেছে। আলম মন্ডলের ক্ষতি করা, রিমনের ক্ষতি করা, মজিদ ভাইকে ক্ষতি করা, এগুলো হচ্ছে তাদের অভ্যাস এবং তারা এইগুলো করার জন্য করতেছে কিছু অর্থর বিনিময়। কিন্তু আমরা অর্থ হিসাব করি না। মজিদ ভাই কখনো এই কথা বলতে পারে না। মজিদ ভাই সেনা আমরা, মজিদ ভাই অপমান হবে, কোনো খারাপ কথা বলবে, সেরকমের কোনো অ্যাটিটিউড আমরা আচার আচরণ কোনো কিছু আমরা এলাকায় করি না। আমি আজকে 20 বছর ধরে সভাপতিত্ব করতেছি, কোনোদিন কোনো ফল্ট হয়নি। 5 তারিখের পরে এসে যখন নির্বাচন করবো আমরা এই সুযোগ পেয়ে যাতে আমরা না করতে পারি সেই জন্য এই অপপ্রচার গুলো চালানো হচ্ছে। যাই হোক, কিছু আমলিগ বিষয়ে আমাদের স্থানীয় ভাবে কিছু আমলিগ আছে, কিছু বিএনপি আছে, তারা থাকে এই কাজগুলো করেছে। আমার কাছে কথা হচ্ছে যে যদি অন্যায় কোনো কিছু করে থাকি তারা সালিশ করুক, বিচার করুক, আমার নেতা আছে, নেতাদের জানাক, আমি সেগুলো সমাধান করব, ঠিক আছে। এখন আর একটা কথা হচ্ছে যে এই আবাসনে আমি কিছুদিন আগে আমি এই কুরবানি ঈদের সময় আমি নিজে আমি মাংস নিজে আমি বিতরণ করে গেছি। আমি 3000 কম্বল দিছি, আমি 4টে সবার কাছে আমি দিছি এগুলো। আচ্ছা, আমি 4টে টিনের ঘর বানাই দিছি 80,000 টাকা খরচ করে বিনামূল্যে আমার নিজের ব্যক্তিগত টাকায়। এবং আমি 100 মণ চাল বিতরণ করেছি কিছুদিন আগেও আমার ব্যক্তিগত টাকায়। এবং আমি এই যে পরশুদিনকে আমি আবার 100 জন লোকের এই আবাসনে চাল দেবো। পরশুদিনকে এই লাইভের সামনে আমি বলছি, আমি পরশুদিনকে এই সামনের যে পরশুদিন আমি 100 জনের আমি চাউল দেবো 10 কেজি করে। এবং আমি সবাইকে এই কথা আমি বলেছি এবং যা বলি আমি সেটাই করি। আমার কাছে কথা হচ্ছে যে এই জায়গা আমার যে ক্ষতিগুলো তারা করলো, আমার প্রশাসন, আমার ডিসি সাহেব, ইউনো সাহেবের কাছে আমার অনুরোধ যে আমার এই অন্যায় কথাগুলো কেন বললো এইটার সঠিক আমি বিচার এবং তদন্ত আমি চাই। এই আবাসনকে কেন্দ্র করে নিয়ে পূর্বে যে সমস্ত টাকা পয়সা খাইছে 5 তারিখের আগে এরা খাইছে, 5 তারিখের পরে আসে যদি কেউ রিপোর্ট দিতে পারে আমার এবং শান্ত মন্ডল আমার ছোট ভাই, আমি দালার উপর সেই ডোনেশন দিয়ে আমি এখান থেকে আমি চলে যাব এখনই। আমি কোনো সময় নেব না, এখনই নেব। এবং আলম মন্ডল নির্ঘাত একটা ভালো লোক, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না তার বিরুদ্ধে একটা খারাপ কথা বলেছে কেউ এবং 1 টাকা চাঁদ আনেছে। সে জীবনে কোনদিন এসব বোঝাই না, সে এত সৎ, এরকমের সৎ ইউনিয়নে কোথাও পাওয়া যাবে না। তার বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে। যাই হোক, আমার কাছে কথা হচ্ছে ভাইরা আমার, আমি 5 তারিখের আগে এই যে সভাপতি ছিল, ওই লিটন ছিল, তারপরে আশরাফুল ছিল, তারপরে আজাদ ছিল, তারপরে নান্নু ছিল, এরা থাকে প্রচুর টাকা খাওয়া খাই করেছে। আমরা শুনতাম, আমরা তো আসতে পারতাম না তখন। এই 5 তারিখের পরে এসে যখন খাতি পারতেছে না আমাদের জন্য, তখন আমার যাতে ক্ষতি হয় সেই কাজগুলো করতে যাতে এই জায়গায় আমি না আসতে পারি, লুটপাট করে যাতে খাতি পারে সেই ব্যবস্থা করতেছে। ভাইয়েরা আমার, আপনারা তো এই জায়গায় উপস্থিত আছেন আবাসনের লোক, আমি কি কোনো দুর্নীতি করেছি? আমি যদি দুর্নীতি করে থাকি আমি আবারও বলছি আমি দালার উপর সেই দুর্নীতির টাকা এখান থেকে দিয়ে চলে যাবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকবেন এবং আমি সঠিক বিচার চাই। এই চাইয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অল্প একটু কথা বলতে চাই।